প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি 3 মার্কের প্রশ্ন। তোমাদের মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানে সর্বোচ্চ যে বেশি নম্বর সেটা হলো 3 মার্ক। তাই 3 মার্কের যে প্রশ্ন সেটা তোমাদের 4 দাগ নম্বরের প্রশ্ন হিসাবে আসে। সকল বছরের সকল পরীক্ষায় তোমরা দেখে থাকবে। হ্যাঁ, 2017 থেকে 2025 পর্যন্ত আসা, অর্থাৎ একবারে স্টার্টিং থেকে একবারে লাস্ট পর্যন্ত যত রকমের প্রশ্ন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সমস্ত প্রশ্নের উত্তরগুলি বিশ্লেষণ সহ তোমাদের দিয়ে দিয়েছি। তাই আজকের আলোচনা হবে 36 মার্কের 12টি 3 মার্কের প্রশ্ন, যেটা 2023 সালে আসা 4 দাগ নম্বরে মোট 12টি 3 মার্কের গাণিতিক বিশ্লেষণ সহ। এবং এখানে তোমরা মিনিমাম তোমরা এখানে কত 6 মার্ক তোমার শুধু 4 দাগ নম্বরেই গাণিতিক বা অঙ্ক ম্যাথ যেটা সেটা পেয়ে যাবে। তাই ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই দেখো, ভৌতবিজ্ঞান 2023 সালে 3 মার্ক কোশ্চেন, মূলত প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি 3 মার্কের প্রশ্ন আসে, অথবা আলাদা আলাদা সেগুলি ইনক্লুড না করে ভিডিওটিতে 12 × 3 অর্থাৎ 36 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। আমরা যদি দেখি 2023 সালে 4 নম্বর, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি বিকল্প উত্তর সহ লক্ষণীয়। আদর্শ গ্যাস 4-এর 1, 4-এর 2, 4-এর 2-এ কিন্তু আবার অথবা আছে, 4-এর 2 অ্যান্সার করলে যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। এখানে কিন্তু দুটোই অঙ্ক। এরপরে তোমার 4-এর 3, 4-এর 3-এও কিন্তু অথবা আছে, 4-এর 4, 4-এর 5, 4-এর 4-এ অথবা সহ যে কোনো একটা উত্তর দিলে হবে। 4-এর 5-এ কিন্তু কোনো অথবা নেই, 4-এর 6 অথবা আছে, তারপর 4-এর 7, 4-এর 8, 4-এর 9-তে আবার অথবা আছে, 4-এর 10, 10-এ কোনো অথবা নেই, 4-এর 11, 12-তে আবার অথবা আছে। এই মিলে টোটাল 12টি প্রশ্ন কিন্তু আমাদের যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে 12টি না আরও বেশি প্রশ্ন আসে। তাই আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব, আদর্শ গ্যাস কি? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটি চাপের উপর তার প্রভাব কি? যুক্তিসহ উত্তর দাও। তাহলে আমরা যদি আদর্শ গ্যাস বলি, যেসব গ্যাস সব অবস্থাতে বয়েলস ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। বয়েলের সূত্র অনুযায়ী অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল 1/p, অথবা ভি ইজ প্রপোর্শনাল 1/p। কেলভিন বা পরম স্কেলে চার্লসের সূত্র অনুযায়ী অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সমানুপাতিক, যেমন ভি ইজ প্রপোর্শনাল টু টি। বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয় করে পাওয়া যায় পিভি সমান কেটি। প্রশ্ন অনুযায়ী গ্যাসটি আবদ্ধ পাত্রে রক্ষিত, অর্থাৎ গ্যাসের আয়তন ভি ধ্রুবক। অতএব ভিপি ইজ প্রপোর্শনাল টু টি। স্থির আয়তনে গ্যাসের চাপ উষ্ণতার সমানুপাতিক। এটা আবদ্ধ গ্যাসের পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপ বৃদ্ধি পাবে। হ্যাঁ, তা আমার প্রশ্ন যেটা হচ্ছে, রক্ষিত বৃদ্ধি করলে গ্যাসটির তাপ উষ্ণ চাপের উপর তার প্রভাব পড়বে? হ্যাঁ, পড়বে, বৃদ্ধি পাবে। এরপরে সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সালফার প্লাস অক্সিজেন, এখানে এসটিভিতে 2204 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম সালফার এবং কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? যেখানে অক্সিজেনের আণবিক ভর 16 এবং সালফারের 32। আমরা এক এক করে উত্তরটা যদি দেখি, সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই বিক্রিয়াটি হচ্ছে S + O2 সমান সালফার ডাইঅক্সাইড। এসটিভিতে 2204 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম? এই প্রশ্ন আছে, আমরা এখন উত্তর দেবো। 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে সালফার লাগে 32 গ্রাম। হ্যাঁ, এখানে সালফার লাগে 32 গ্রাম, কারণ সালফার 2S 3S এরকম কিন্তু নয়, শুধুই সালফার। সুতরাং 22 অর্থাৎ 2240 লিটার সালফার উৎপন্ন করতে তোমার সালফার ডাইঅক্সাইড লাগে 3200 গ্রাম, অর্থাৎ তাহলে 22.4 লিটার সালফার উৎপন্ন করতে অক্সিজেন লাগে 1 মোল। 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন লাগে এটা 100 মোল। তাহলে আমার দুটো উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে 3200 গ্রাম অর্থাৎ 3200 গ্রাম, আর একটা হচ্ছে 100 মোল। এরপর আমরা চলে যাবো অথবা প্রশ্ন। অথবা কি বলেছে, 480 গ্রাম একটি, এটাও কিন্তু ভৌতবিজ্ঞানের অঙ্ক, একটি কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে? তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে তোমাদের পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, তারপরে পরমাণুগুলোর যে সিরিয়াল, মৌলগুলোর যে সিরিয়াল, সেগুলি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মনে রাখবে, তাইলেই কিন্তু তোমার অনেক কিছুই
বুঝতে পারবে। তাই গ্যাসের যৌগটির উৎপন্ন হয় 480 যোগ 352, হ্যাঁ, কারণ 480 গ্রাম একটি কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটি বাষ্পকন্ত 32 গ্রাম মৌল গ্যাসটি যৌগ গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। তাহলে গ্যাসীয় যৌগটির এটা দুটো থেকে যোগ করলে হয় টোটাল 480 এবং 352, এখান থেকে আবার 320 বাদ দিলে 512 গ্রাম। গ্যাসীয় যৌগটির বাষ্পকন্ত 32, অতএব আণবিক ভর 64, অতএব উৎপন্ন গ্যাসীয় যৌগটির মোল সংখ্যা হবে 512 ডিভাইডেড 64 অর্থাৎ 8। এটা কিন্তু সহজ ছিল। এরপরে আমরা চলে যাব 4-3, কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, হ্যাঁ, কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। যদি T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন V1 এবং T2 উষ্ণতায় আয়তন V2 হয়, তাহলে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা প্রকাশ করা হয়, সমান V2 মাইনাস V1 ডিভাইডেড V1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ আয়তনের পরিবর্তন ডিভাইডেড আদি আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ একটু করে উদাহরণ দাও। দৈনন্দিন জীবনে কঠিন পদার্থ প্রসারণের উদাহরণ: কাছে শিশির মুখে ধাতব ছিপি মুখে জোরে এঁটে গেলে ছিপি খোলার সময় শিশির মুখটি উত্তপ্ত করা হয়, ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে আলগা হয়ে যায় এবং সহজেই খোলা যায়। তরল পদার্থের প্রসারণের উদাহরণ: থার্মোমিটারে উষ্ণতা নির্দেশক তরল হিসেবে পারদ বা অ্যালকোহল ব্যবহার করা হয়। থার্মোমিটারের কুণ্ডটি কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুণ্ডের ভিতরে থাকা তরল উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং বস্তুটি তাপমাত্রা নির্দেশ করে। গ্যাসীয় পদার্থের প্রসারণের উদাহরণ: গরম হাওয়া বেলুনের মধ্যে উষ্ণ বায়ু প্রসারিত অবস্থায় থাকে। উষ্ণ বায়ু বেলুনের বাইরে থাকা ঠান্ডা বায়ু থেকে হালকা হয় বেলুন উপরে উঠতে থাকে। এরপরের প্রশ্ন: প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত? কৌণিক চ্যুতির মান হবে 60 বিয়োগ 45, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে আমাদের ডেল সমান দুটো দেয়া আছে আলাদা করে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য: একটি বস্তুর আকার 6 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 2.4, বস্তুর প্রতিবিম্বের দূরত্ব 4.8। তাহলে রৈখিক বিবর্ধন হবে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্ব, অর্থাৎ 4.8 ডিভাইডেড 2.4। রৈখিক বিবর্ধনের ইউনিট হয় না, m সমান 2। তারপর আবার রৈখিক বিবর্ধন প্রতিবিম্বের আকার ডিভাইডেড বস্তুর আকার, অর্থাৎ দুটো সূত্র, একটা হচ্ছে দূরত্ব দিয়ে সূত্র আর একটা হচ্ছে তোমার আকার দিয়ে। তাহলে এখানে দেখা গেছে প্রতিবিম্বের আকার হবে রৈখিক বিবর্ধনের বস্তুর আকার, অর্থাৎ 12 সেন্টিমিটার। এরপরে কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড হলে জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। কাচ ও জলের মাধ্যমের প্রতিসংখ্যা অনুপাত নির্ণয়। কাচ মাধ্যমে আলোর গতিবেগ VG, যেটা ভেলোসিটি অফ গ্লাস 2 × 10⁵, জল মাধ্যমে আলোর গতিবেগ VW, ভেলোসিটি অফ ওয়াটার 2.25 10⁵ কিলোমিটার। আমরা জানি মিউ ইজ প্রপোর্শনাল টু 1/v, μg বাই μw, তারপরে তোমার VW/VG, অর্থাৎ উল্টা সম্পর্ক। তারপরে এখান থেকে μg বাই μw যদি আমরা ক্যালকুলেশন করি, সব কিছুর মানটা বসিয়ে দিই, তাহলে এখানে 2.25, দ্যাট মিনস এটা আর একটু করলে হয় 9/8। কীভাবে 9/8? 2.25 যদি আমরা এখানে দশমিকটা তুলে দিই তাহলে নিচে 100 লেখা যায়, আর নিচে তো এমনিতেই তোমার 2 আছেই, তাহলে এখানে 200 হয়ে যাবে। তাই আর এখানে 225, তাহলে 25 দিয়ে ভাগ করলে এটা 9 বার যাবে আর এটা 8 বার যাবে, তাই 9/8 অনুপাত হবে। ওকে, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। 4-5, এক্স রশ্মি এবং গামা রশ্মি একটি করে ব্যবহার লিখো। গামা রশ্মি একটি ক্ষতিকারক প্রভাবের উল্লেখ করো। এক্স রশ্মির বেদন ক্ষমতা আছে, তাই শল্য চিকিৎসায় হাত পা বা দেহের বিভিন্ন হাড়ের ছবি ফটোগ্রাফিক প্লেটের তোলার কাজে ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে গামা রশ্মির নানাবিধ ব্যবহার আছে। সিটি স্ক্যান, রেডিওথেরাপি এবং ক্যান্সারের চিকিৎসায় গামা রশ্মি ব্যবহৃত হয়। গামা রশ্মি একটি ক্ষতিকর প্রভাব। গামা রশ্মি অত্যাধিক বেদন ক্ষমতার জন্য জীবদেহে নানা রকম ক্ষতি সাধন করে। এবার 4.6, সেন্টিমিটার সমদৈর্ঘ্যে দুটি ধাতব তার এ ও বি একই পদার্থ দ্বিগুণ, তো এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত। ধরি এ তারের রোধ আর এ এবং বি তারের রোধ আর বি। এ তারের একই পদার্থ দিয়ে গঠিত হয়, এদের রোধাঙ্ক
হ্যাঁ রো সমান এ তারের দৈর্ঘ্য আই এ এবং বি তারের হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে আই বি এল বি। তাহলে উভয় তারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ আই এ সমান আই বি। তা বি তারের ব্যাসার্ধ আর এবং এ তারের ব্যাসার্ধ 2r। এ তারের ক্ষেত্রে আর এ সমান রো হ্যাঁ এল এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ দ্যাট মিনস আর এর জায়গায় 2r হবে, আর এখানেও এল বি ডিভাইডেড পাই আর স্কোয়ার। এলে এল বি কাটাকাটি যাবে কারণ দুটোই সমান। পাই পাই এখানে শুধু 4 থাকবে, আর স্কোয়ার স্কোয়ার চলে যাবে, আর এ 1:4। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। এটাও কিন্তু একটা অঙ্ক প্রশ্ন। একটি বাড়িতে 3টি 220 ভোল্ট 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি, 220 ভোল্ট 100 ওয়াটের বৈদ্যুতিক হ্যাঁ পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলো দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলো দিনে 10 ঘন্টা করে চালানো হয়। বিওটি এককে 5 টাকা খরচ হয়, 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে? 3টি 220 ভোল্টের 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হলে প্রতিদিন বৈদ্যুতিক বাতির জন্য ব্যয়িত তৈশক্তি, এটা হচ্ছে ডাব্লিউ সমান পিটি। তো এখানে তোমার বা পি সমান ভিআই। তাই ভিআই হচ্ছে কত? 60 গুণ 5 ওয়াট ঘন্টা, এখানে কিন্তু ঘন্টা। তাহলে এখানে কিভাবে সেটা হলো বাতির জন্য যেটা ব্যয়িত শক্তি, তাহলে তোমার 60 ওয়াটের যেহেতু 60 গুণ তোমার 5 ঘন্টা করে জ্বলছে এই কারণে 5, আর 3টি বাতি কারণ 3 দ্বারা গুণ, অর্থাৎ 900 ওয়াট আওয়ার। দুটি 220 ভোল্ট 100 ওয়াটের বৈদ্যুতিক পাখা 10 ঘন্টাতে 100 গুণ 10 ঘন্টা করে চলে, এবং এখানে দুটি এই কারণে 2 দ্বারা গুণ হবে, অর্থাৎ 2000 ওয়াট ঘন্টা। প্রতিদিন ব্যয়িত তৈশক্তির পরিমাণ দুটো যোগ করলে হবে 2900 ওয়াট ঘন্টা। এক মাসে 30 দিনে ব্যয়িত তৈশক্তি হবে 30 গুণ 2900, অর্থাৎ 87,000 ওয়াট ঘন্টা। দ্যাট মিনস 87 কিলো ওয়াট। এক মাসে বিদ্যুতের জন্য খরচ হবে 87 গুণ 5, অর্থাৎ 435 টাকা। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার তড়িৎ চুম্বক ও আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লিখো এবং ভাস্কর বাতির চেয়ে ইডি লেড বাতি ব্যবহারে একটি সুবিধা উল্লেখ করো। তড়িৎ চুম্বক ও আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন ওই কুণ্ডলীর তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং ওই পরিবর্তন যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বলও বর্তমান থাকবে। আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হয়। এলইডি বাতি ক্ষেত্রের যোগান দেওয়া তড়িৎ শক্তির বেশিরভাগটা আলোক শক্তিতে পরিণত, খুব কম পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এগুলো কোনো ফিলামেন্ট থাকায় কম পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়, কারণ কম পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপে নষ্ট হয়। এরপরের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92টি মোট প্রোটন এবং 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রে কতগুলো প্রোটন ও নিউট্রন থাকবে? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের উৎস? যেমন তেজস্ক্রিয় পরমাণুর ক্রমাঙ্ক 92, ভর সংখ্যা 235। তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে মানে 2 একক কমে যায়, ভর সংখ্যা 4 একক কমে, অর্থাৎ নতুন পরমাণুটির কেন্দ্রের প্রোটন সংখ্যা হবে 90টি 92 থেকে, এবং ভর সংখ্যা হবে 235 থেকে 4টি কমে যাবে, অর্থাৎ 231 90, অর্থাৎ 141। নক্ষত্রের শক্তির নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। পরের প্রশ্ন হচ্ছে তোমার 4-এর 9 নম্বর, পর্যায় সারণীর রচনায় মেন্ডেলিভের অবদান লেখো। তাহলে তোমার 1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ মৌলগুলোর পারমাণবিক ওজন, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটাঙ্ক প্রভৃতি ভৌত ধর্ম, বিভিন্ন রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে পর্যায় সূত্র ও পর্যায় সারণী প্রকাশ করেন। তার সময় পর্যন্ত জানা মোট 63টি মৌলকে তাদের ধর্ম অনুযায়ী পর্যায় সারণী প্রকাশ করেন। পরে তিনি 1871 খ্রিস্টাব্দে সারণীকে পরিবর্তিত আকারে প্রকাশ করেন। এই সারণী প্রকাশ করার সময় নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হয়নি, সেজন্য তার সারণীতে শূন্য শ্রেণী ছিল না, যেখানে পরবর্তীকালে আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাসগুলোর স্থান দেওয়া হয়েছে। তাছাড়া অনাবিষ্কৃত মৌলগুলোর জন্য নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখা হয়েছিল। এই মৌলগুলো আবিষ্কৃত হলে মৌলগুলির ধর্ম কেমন হবে তা সে সম্পর্কেও মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করেন। পরবর্তীকালে মৌলগুলো আবিষ্কৃত হওয়ার পর তার ভবিষ্যৎবাণী সঠিক বলে প্রমাণিত হয়। এরপরের প্রশ্ন, কোনো পরমাণুর অথবা পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 14-এর প্রথম 3টি মৌলিক পদার্থ হচ্ছে কার্বন, সিলিকন এবং জার্মানিয়াম। তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। কোনো পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় যেটা পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রন কক্ষের সম্ভাব্য দূরত্বকে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। শ্রেণী বরাবর উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। মৌল 3টির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হচ্ছে কার্বন
হ্যাঁ, ইজ স্মলার দ্যান সিজিয়াম, ইজ স্মলার দ্যান জার্মানিয়াম। 2 4 2 শ্রেণীর তড়িৎ বিশ্লেষক উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে? তড়িৎ বিশ্লেষক পদার্থ প্রদত্ত 2 ধরনের, তীব্র তড়িৎ বিশ্লেষক, মৃদু তড়িৎ বিশ্লেষক। তীব্র তড়িৎ বিশ্লেষক এবং মৃদু তড়িৎ বিশ্লেষকের মধ্যে পার্থক্য: যেসব যৌগ জলীয় দ্রবণের প্রায় সম্পূর্ণ রূপে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষক বলে, আর যেসব যৌগ জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য পরিমাণে বিপরীতযুক্ত আয়নে বিয়োজিত হয় তাদের মৃদু তড়িৎ বিশ্লেষক। জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, জলীয় দ্রবণে আংশিক বা সামান্য পরিমাণে বিয়োজিত হয়। উদাহরণ: হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপরের প্রশ্ন 4-11 কী আছে? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের প্রশ্নটা কিন্তু প্রায় আসে। যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমেত রাসায়নিক সমীকরণ লেখো এবং এই পদ্ধতির শর্তগুলি লেখো। এটা যদি তোমার 2025 সালে না এসে থাকে তাহলে বুঝতে হবে এটা আসবেই। হেবার পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া শিল্প উৎপাদন করা হয়। অ্যামোনিয়া প্রস্তুতির সমেত রাসায়নিক সমীকরণ হচ্ছে কি? নাইট্রোজেনের একটা আর হাইড্রোজেনের 3টা অণু। হ্যাঁ, ফেরিক অক্সাইড এবং 550 ডিগ্রি 200 অ্যাটমসফিয়ার তাপে অ্যামোনিয়া এবং 95 কিলোজুল শক্তি উৎপন্ন হয়। অ্যামোনিয়ার প্রস্তুতি প্রয়োজনীয় শর্ত হচ্ছে উষ্ণতা 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন, চাপ 200 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়া ঘটানো হয়। অনুঘটক হিসেবে ফেরিক অক্সাইড ব্যবহার করা হয়। উদ্দীপক পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়। বিক্রিয়ক 1 আয়তন নাইট্রোজেন ও 3 আয়তন হাইড্রোজেন। 4-12 একটি হাইড্রোজেন বিক্ষিপ্ত সূর্যালোক ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন। হ্যাঁ, বিক্রিয়া প্রথমে ধাপে ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোজেন কার্বনটি বিক্রিয়ার প্রথম ধাপে রাসায়নিক সমীকরণ এবং হাইড্রোকার্বনের একটি ব্যবহার লেখ। হাইড্রোকার্বনটি হলো মিথেন। বিক্ষিপ্ত সূর্য অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো হলো মিথেন ক্লোরিনের সাথে মিথাইল ক্লোরাইড। মিথেন জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এরপরে অথবা এলপিজি এর শিল্প উৎস কি? অ্যাসিটিক অ্যাসিড এবং পলিটেট্রাফ্লুরোইথিলিন এবং প্রতিটি এর একটি করে ব্যবহার লেখো। অপরিশোধিত পেট্রোলিয়াম আংশিক পতনে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পতিত অংশে প্রাপ্ত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন। এছাড়া এতে সামান্য মিথেন, ইথেন, প্রোপেনও থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা এই তরলকে এলপিজি বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড কৃত্রিম শিল্প উৎপাদন ব্যবহৃত হয়, সেগুলো অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতে ব্যবহৃত হয়। পলিটেট্রাফ্লুরোইথেন এবং টেফলন তড়িৎ রাসায়নিক সামগ্রীর উৎপম অন্তরক হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল তোমার সামগ্রিক 2023 সালের যে 12টি প্রশ্ন অথবা সহ সমস্ত প্রশ্নের উত্তরে আমি দিয়ে দিয়েছি। আসলে ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো এবং গাণিতিক যে ফর্মুলাটা কি মানে আগে আয়ত্ত করে রাখো, তাহলে কিন্তু তুমি যতটুকু আমি দেখিয়েছি তাতেই বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।